আজকে আমরা তাপ নিয়ে কিছু আলোচনা করব। তাপ প্রয়োগ করলে কি কি হয়, যেমন অবস্থার পরিবর্তন হতে পারে। তারপর আর কি হয়, যেমন উষ্ণতা বৃদ্ধি হতে পারে। আর কি হতে পারে, অবস্থার পরিবর্তন যদি না হয়, তাপ প্রয়োগ করলে উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস যেমন হয়, তেমনি তাপ যদি বৃদ্ধি করা হয়, তেমনি তাপ দিলে তাপীয় প্রসারণও ঘটে। সেটা কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থের ক্ষেত্রেই তাপীয় প্রসারণ ঘটে। তো আজকে আমাদের টপিকটা হিসেবে তাপীয় প্রসারণ, এটার উপরে আমরা আজকে আলোচনা করব। যেমন দেখো, আমরা কিন্তু তাপীয় প্রসারণে অনেক ঘটনা আমাদের প্রতিদিনকার জীবনে কিছু দেখতে পাই। যেমন আমরা সাধারণত ওই কাচের শিশির বোতল যদি মেটালিক হয়, বোতলের ছিপিটা যদি মেটালিক হয়, তাহলে তখন আমরা সেটাকে খোলার জন্য, যদি খুব শক্তভাবে এঁটে যায়, তখন সেটাকে আমরা খোলার জন্য কি করি, কখনো কখনো তাপ দিই। তো তা তাপ দিই কেন? তাপ দিলে কি হয়, ওই ওপরের যে কারণ যেহেতু তাপের সুপরিবাহী নয়, তাই কাচের কোনো প্রসারণ ঘটে না। কিন্তু তার ওপরে যে ছিপিটা থাকে, সেটা যদি মেটালিক হয়ে থাকে, তাহলে মেটাল অবশ্যই তাপের সুপরিবাহী। আর সেটা কি হয়, তখন সেটা তাপের প্রসারণ ঘটে। প্রসারণ ঘটার ফলে তখন ওটা আলগা হয়ে বেরিয়ে আসে, খুব সহজেই আমরা তখন খুলতে পারি। তো এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পাই রোজ দিনকার জীবন থেকে। এছাড়াও যেমন আহ, এছাড়াও যেমন যেমন ফায়ার অ্যালার্ম, ওটা সাধারণত এর ওপরেই কিন্তু, এই নীতিটার ওপর বেস করেই কিন্তু কাজ করে। ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে কি হয়, ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে যখন একটা দ্বিধাদ্বৈপ পাত লাগানো থাকে, সেই দ্বিধাদ্বৈপ পাতটার মধ্যে পাতটা যদি যদি একটা যদি তাপ দেওয়া হয়, মানে যদি কোথাও আগুন লাগে, তখন সেখানে ওটা উষ্ণতা বৃদ্ধি পায়। তার ফলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে ওখানে কি হয়, ওই তাপের জন্য আহ, দ্বিধাদ্বৈত পাতটা বেঁকে যায়, বেঁকে গিয়ে কি করে, সার্কিটটা ক্লোজ হয়ে গেলে কি হয়, সার্কিটটা ক্লোজ হয়ে গেলে ওখানে যে সেই বেলটা বাজে, যার জন্যই ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে ওইভাবে কাজ করে। ফায়ার অ্যালার্ম, কলিং বেল, তারপর হচ্ছে গিয়ে আরও যেমন আমরা ইলেকট্রিক আয়রন, তারপর রুম হিটার, এসবের ক্ষেত্রে দেখতে পাই যে একটা নির্দিষ্ট সময় পর অফ হয়ে যাচ্ছে। তো অফ হয়ে যায় কেন, ওই অফ হয়ে যায় ওই কারণে ওর মধ্যে ওই দ্বিধাদ্বৈত পাত থাকে। সেই দ্বিধাদ্বৈত পাতটা কি করে, যখন হচ্ছে কি তাপ পায়, তাপের ফলে ওটা নির্দিষ্ট একটা টেম্পারেচার পর্যন্ত, নির্দিষ্ট একটা তাপ সহ্য করতে পারে। তো সেই পর্যন্ত বৃদ্ধি পায়, তাপীয় প্রসারণ ঘটে। তারপর কি হয়, তারপর আরও এক্সট্রা যদি যখন তাপ পায়, তখন সেটা বেঁকে গিয়ে ওটার সার্কিটটা বিচ্ছিন্ন করে দেয়। আবার যখন তারপর আস্তে আস্তে আবার যেহেতু সার্কিট বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওটা আবার আস্তে আস্তে তাপটা কমতে থাকে। তারপর আবার যখন ওই রকম ওই উষ্ণতাতে গিয়ে পৌঁছায়, তখন আবার ওই একই রকম ঘটনা ঘটে। তো এরকম ভাবে এগুলো আমরা তাপীয় প্রসারণের নানা রকম ঘটনা দেখতে পাই। আচ্ছা, এবার আমার দ্বিধাদ্বৈত পাত্রটা আমি উল্লেখ করলাম এই কারণে, দ্বিধাদ্বৈত পাত সাধারণত যদি আমার ধরো লোহা আর পিতল, এটাকে রিফেট করে যদি একসাথে যদি লাগানো হয়, একসাথে যদি তাপ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে লোহার পাতটা বেশি প্রসারিত হয়েছে পিতলের তুলনায়। কারণ লোহা যেহেতু মেটাল, আর মানে ধাতু, আর পেতল হচ্ছে গিয়ে সংকর ধাতু। তো যার জন্য কিন্তু পেতলের কিন্তু অনেক কম প্রসারণ হয়, আর লোহার প্রসারণটা কিন্তু বেশি হবে। দেখা যায়, যদি ওরমভাবে করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে লোহার পাতটা ভেতরের দিকে আছে, আর লোহার পাতটা, হ্যাঁ, লোহার পাতটা ভেতরের দিকে আছে, আর হচ্ছে কি পেতলের পাতটা বাইরের দিকে আছে। তো এরকম দেখা যায়। এবার বলছি, আমরা যেমন কঠিন কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করি। কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ক্ষেত্রে, কঠিন পদার্থের কি আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে। এবার দৈর্ঘ্য যখন আমরা তাপ দিই, তখন দৈর্ঘ্য বরাবরও প্রসারণ ঘটতে পারে, প্রস্থ বরাবরও ঘটতে পারে, আবার উষ্ণতা বরাবরও ঘটতে পারে। তো এবার দৈর্ঘ্য প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যদি দৈর্ঘ্যে যে পরিমাণ প্রসারণ হয়, তাকে আমরা বলবো রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে সাধারণত আমরা আলফা দিয়ে ডিনোট করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা লিখি আলফা দিয়ে। এখন যদি ধরো
ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য যদি L1 হয় এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে আলফাকে আমরা এইভাবে ক্যালকুলেট করব, T2 মাইনাস T1 ডিভাইডেড বাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, মানে প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল, ইন্টু T2 মাইনাস T1। এটা হলো কি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখানে অবশ্যই T1 T2 গ্রেটার দেন T1, মানে আমাদের যখন দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, T2 হচ্ছে পরবর্তী উষ্ণতা। তারপর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা কি, ক্ষেত্র প্রসারণ মানে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো ক্ষেত্রফলে, যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়, তখন তাকে বলবো আমরা, তখন সেটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। যেমন এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিনোট করেছি, তেমনি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা ডিনোট করব বিটা দিয়ে। বিটা সমান এখানে হচ্ছে গিয়ে, ধরো T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল S1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল যদি S2 হয়, তাহলে এই একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা এইভাবে লিখব, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এটা হলো গিয়ে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার আসি হচ্ছে গিয়ে আয়তন প্রসারণ গুণাঙ্ক। একই রকম ভাবে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়, তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে আমরা ডিনোট করি গামা দিয়ে। গামার সমান তাহলে এই ক্ষেত্রেও T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তন হয় V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তন হয় V2, তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামাকে লিখি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, প্রতি ক্ষেত্রেই কিন্তু T2 গ্রেটার দেন T1। আর এই সবগুলোরই দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সবগুলোরই আলফা বিটা গামা তিনটেরই কিন্তু একক হচ্ছে গিয়ে পার ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। তিনটের ক্ষেত্রে একক এগুলো হবে। সেটা কোন পদ্ধতিতে আমরা ব্যবহার করি, সিজিএস না এসআই না এফপিএস, তার উপর ডিপেন্ড করে হচ্ছে। এবার এদের মধ্যে, তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে একটু মনে রাখবে। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এই সম্পর্কটাকে মনে রাখবে এবং এটা দিয়ে কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসে আমরা সলভ করতে পারি। এবার আসি তরলের প্রসারণ। এটা তো গেল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের প্রসারণ। এবার আসি তরলের প্রসারণ। তরলের প্রসারণের ক্ষেত্রে আছে, মাথায় রাখবে, তরল তো কোনো একটা পাত্রে রাখতে হয়, তো তরলকে যখন আমরা তাপ দিই, তখন পাত্রেরও কিন্তু কিছু প্রসারণ ঘটে। সেই পাত্রের প্রসারণ, তাহলে তরলের প্রসারণ ঘটা মানে কি, তরলের প্রসারণ ক্ষেত্রে আমরা যেটা দেখি তরলের প্রসারণ ঘটেছে, সেটা কিন্তু প্রকৃত প্রসারণ নয়, সেটা হচ্ছে আপাত প্রসারণ। কারণ তরলের প্রসারণের সঙ্গে সঙ্গে যেহেতু মানে যেটা আমরা দেখতে পাচ্ছি তরলের যে প্রসারণ ঘটে, তার সাথে সাথে কিন্তু পাত্রেরও কিছু প্রসারণ ঘটে। তাহলে তরলের প্রকৃত প্রসারণকে আমরা লিখব তরলের প্রকৃত প্রসারণ সমান সমান পাচ্ছি তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবে, তরলের ক্ষেত্রে
কিন্তু তরলের যেহেতু কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই, তাই তরলের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কোনো প্রশ্ন আসছে না। তরলের শুধুমাত্র একটা জিনিসই হয়, একটাই প্রসারণ হয়, সেটা হচ্ছে আয়তন প্রসারণ। কারণ তরলের শুধুমাত্র আয়তন আছে, তাই সেই ক্ষেত্রে তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই আমরা বের করতে পারবো। এবং গ্যাসের ক্ষেত্রেও তাই, এখানে দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু ইনভ্যালিড। তাহলে আমরা যেমন আবার এই তরলের তরলের দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণের ক্ষেত্রে তো অনেক উদাহরণই আমরা দেখতে পাই, যেমন কিছু কিছু ক্ষেত্রে সয়াবিন তেল বা সূর্যমুখী তেল এইগুলো একটু কড়াইতে দিলে অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি আয়তন বেড়ে গেছে। তো এরকম মানে তাপ দিলে দেখা যায় আয়তন বেড়ে গেছে। তো এরকম আমরা অনেক উদাহরণই আশেপাশে দেখতে পাই তরলের ক্ষেত্রেও। তারপর গ্যাসের ক্ষেত্রে যেমন দেখি, গ্যাসের ক্ষেত্রে তো আমরা বায়ু দিয়েই বলছি। যেমন আমরা দেখি যে হচ্ছে গিয়ে যখন ভূপৃষ্ঠ গরম হয়, জলের থেকে স্থলই আগে গরম হয়, ভূপৃষ্ঠ গরম হয়, তখন সেখানকার বায়ু কি হয়, প্রসারিত হয়, তাপের ফলে প্রসারিত হয়, এবং প্রসারিত বায়ু কি হয়, হালকা হয়, এবং হালকা হয় তখন সেটা উপরে চলে যায়, এবং তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং তখন বায়ু উচ্চচাপযুক্ত জায়গা থেকে, অঞ্চল থেকে বায়ু বা সমুদ্রের থেকে, যেমন সমুদ্রের বায়ু যেহেতু অত গরম হয় না সমুদ্রপৃষ্ঠ, তাই সমুদ্রের থেকে বায়ু তখন, ঠান্ডা বায়ু তখন ভূপৃষ্ঠে আসে। তো এগুলো যেমন আমরা জানি, এগুলো দেখতে পাই সবসময়তে। তারপরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কাকে বলবো? চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে যদি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা পি দিয়ে ডিনোট করি, এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরো টি ডিগ্রি, এটা কিন্তু গ্যাসের বলছি, ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে গিয়ে আয়তন ছিল V0, এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি হয় VT, তাহলে গামা পি সমান সমান আমরা লিখব গামা পি সমান সমান VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি। এটা হলো কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা দেখো, আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস পাই, আর দেখো এখান থেকে আমরা পাচ্ছি VT মাইনাস V0 ইকুয়ালস টু কি V0 ইন্টু গামা পি ইন্টু টি, তাই তো? এবার আর VT সমান সমান তাহলে আমরা পাচ্ছি V0 প্লাস V0 গামা পি টি, আর VT সমান V0 1 প্লাস গামা পি ইন্টু টি। এখন দেখো এটা একটা আমরা ইকুয়েশন পেলাম এখান থেকে। আবার আমরা চার্লসের সূত্র এর আগে পড়েছি। চার্লসের সূত্র কি বলে? চার্লসের সূত্রের ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা কিন্তু চাপ স্থির কথা বলা হয়েছে গ্যাসের আয়তন প্রসারণের ক্ষেত্রে। চার্লসের সূত্র বলেছিল যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর যে আয়তন থাকে সেই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী আবার এটাও জানি, চার্লসের সূত্র অনুসারে আমরা এটা জানি VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা আমরা জানি। তাহলে দেখো এই ইকুয়েশনটা, এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই আর এটাকে যদি আমরা 2 নাম্বার বলি,
তাহলে দেখো 1 আর 2 একই রকম। এবার দুটোকে আমরা তুলনা করে তাহলে আমরা কি পাচ্ছি, দুটোকে তুলনা করে তাহলে আমরা পাই যে গামা পি সমান সমান 1/273। আর গামা পি যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বলেছি একক হচ্ছে গিয়ে পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে গামা পি আমরা মান পেলাম হচ্ছে এটা। এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, পরদিন আমরা তাপের পরিবহন নিয়ে বাকি আলোচনাটুকু করে এই চ্যাপ্টারটা শেষ করব।